সুপ্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি শিক্ষার্থীরা, অনলাইন অর্থনীতি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি অলোকেশ মণ্ডল, প্রভাষক অর্থনীতি, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তেরখাদা, খুলনা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতেই পাচ্ছ আজ আমি যথেষ্ট অগোছালো অবস্থায় অর্থনীতি ক্লাসে হাজির হয়েছি। ইতিপূর্বে এমন পরিস্থিতি কখনো তোমরা প্রত্যক্ষ করো নাই। আজ আমার বোর্ডটা লেখায় ভরে আছে, শিরোনামহীন একটা পাঠ, যেটা কিছুই লেখা নাই। এই অবস্থায় আমরা আজ ক্লাসে আসলাম। তাহলে আমাদের প্রথমেই আমাদের পড়ার শিরোনামটা জানা দরকার। আমরা কী নিয়ে আলোচনা করব, তার আগে দরকার বোর্ডটাকে পরিষ্কার করা। আমার হাতে একটা ডাস্টার আছে, আমি ডাস্টারটা দিয়ে বোর্ডটাকে লেখার উপযোগী করার চেষ্টা করছি, বোর্ডটাকে পরিষ্কার করছি। বোর্ডটাতে পূর্বে যে লেখাগুলো ছিল সেগুলো পরিষ্কার করে এখন আমি আজকে পাঠের বিষয় লিখতে যাচ্ছি। আজকে পাঠের বিষয় অর্থনীতি প্রথম পত্র, অর্থনীতির প্রথম পত্র, নবম অধ্যায় সামগ্রিক আয় ও ব্যয়। সামগ্রিক আয় ও ব্যয়, এগ্রিগেট ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার। আমার এখানে লেখাটায় AGG হবে, RE, এগ্রিগেট ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার, সামগ্রিক আয় এবং ব্যয়। এই সামগ্রিক আয় ব্যয়ের আলোচনার ক্ষেত্রে সামগ্রিক আয় ব্যয়ের উপাদান হিসাবে আজকে আমরা ভোগ, সঞ্চয়, বিনিয়োগ, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। ভোগ, সঞ্চয়, বিনিয়োগ। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। প্রথমত ভোগ নিয়ে যখন আলোচনা করছি, ভোগ কি? ভোগ কি? ভোগ অপেক্ষক কি? ভোগের মৌলিক মনস্তাত্ত্বিক বিধি কি? বিধি কি? তারপরে ভোগ অপেক্ষককে কয় ভাগে ভাগ করা যায়? ভোগ অপেক্ষককে কয় ভাগে ভাগ করা যায়? স্বল্পকালীন এবং দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের ধারণা। স্বল্পকালীন এবং দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের ধারণা। আমি লিখলাম
শুধু ভোগই যদি আমরা পড়তে যাই তাহলে হয়তো কয়েকটা দিন সময় লেগে যাবে। ভোগটাকে যদি আমরা ডিটেলস আলোচনা করতে যাই তাহলে শুধু ভোগ বিষয়ের উপরে অনেকগুলো ক্লাসের প্রয়োজন হবে। আমরা সংক্ষেপে বিষয়টা আলোচনা করার চেষ্টা করছি। একটু আগে দেখলে আমি বোর্ডটা পরিষ্কার করার জন্য এই ডাস্টারটা ব্যবহার করলাম, ফলে আমি একটা হোয়াইট প্রচ্ছদ পেয়ে গেলাম, সাদা একটা লেখার উপযুক্ত প্রচ্ছদ পেলাম। ডাস্টারটা বোর্ডটাকে পরিষ্কার করলো, একই সাথে মার্কার পেনটা কী করলো, আমার লেখায় সাহায্য করলো। এরা সবাই বস্তু হওয়া সত্ত্বেও এরা প্রত্যেককে আমাকে তোমাদের এইগুলো লিখে বোঝাতে সাহায্য করলো। তাহলে এর ভেতরে এমন গুণ বা ক্ষমতা আছে যা আমার অভাব মেটাতে সক্ষম হলো। এর ভেতরে যে গুণ বা ক্ষমতা আছে সেগুলো আমার অভাব মেটাতে সক্ষম। কোনো বস্তুর মধ্যে মানুষের অভাব মেটানোর যে গুণ বা ক্ষমতা থাকে তাকে উপযোগ বলে। কোনো বস্তুর মধ্যে মানুষের অভাব মেটানোর যে গুণ বা ক্ষমতা থাকে তাকে উপযোগ বলে। এই উপযোগটা কি করা হলো? ব্যবহার করা হলো। ব্যবহার করতে থাকলে একদিন না একদিন এর পশমটা ক্ষয়ে নষ্ট হয়ে যাবে। লিখতে থাকলে কালিটা নিঃশেষ হয়ে যাবে। ব্যবহার করতে করতে বোর্ডের ফর্মিকাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। আবার ইচ্ছা করলে আমি এই পশমটা টান দিয়ে খুলে ফেলতে পারি, তখন আর মোছা যাবে না। কালিটা ফু দিয়ে বের করে দিতে পারি, তারপরে আর লেখা যাবে না। বোর্ডের ফর্মিকাটা উঠালেও লেখা যাবে না। তাহলে আমরা দেখতে পেলাম কি, দুইভাবে এই জিনিসগুলারকে নিঃশেষ করা যায়। একটা হলো ব্যবহার করে নিঃশেষ করা, আর একটা অপচয় করে নিঃশেষ করা। কি নিঃশেষ করা হলো? উপযোগ। ব্যবহার করে উপযোগ নিঃশেষ করা যেতে পারে, বা অপচয় করে উপযোগটাকেও নিঃশেষ করা যেতে পারে। তবে ব্যবহারের মাধ্যমে কোনো বস্তুর উপযোগ নিঃশেষ করাকে ভোগ বলে। আমাদের আলোচনার বিষয় হলো ভোগ। ভোগ কি? আমরা দেখলাম কি, এই সমস্ত জিনিসের ভেতরে উপযোগ আছে বা মানুষের অভাব মেটানোর ক্ষমতা আছে। এই অভাব মেটানোর ক্ষমতাকে আমরা যদি ব্যবহারের মাধ্যমে নিঃশেষ করি তখন তাকে বলা হবে ভোগ। এই ভোগের মৌলিক মনস্তাত্ত্বিক বিধি আছে। সেই বিধিটা কি? ভোগের মৌলিক মনস্তাত্ত্বিক বিধি বা কেইন্সীয় বিধি, অধ্যাপক কেইন্স এই বিধিটা দিয়ে গেছেন বলে এই বিধিটাকে বলা হয় ভোগের কেইন্সীয় বিধি বা মৌলিক মনস্তাত্ত্বিক বিধি। সেখানে বলা হচ্ছে, আয় বাড়লে ভোগ বাড়ে, তবে আয় যে হারে বাড়ে ভোগ তার চেয়ে কম হারে বাড়ে। আয় বাড়লে ভোগও বাড়ে, সঞ্চয়ও বাড়ে। আয় বাড়লে ভোগ সঞ্চয় কোনোটাই না কমে উভয়ই বাড়বে। যে একটা কমে যাবে আর একটা বাড়বে তা না, দুটোই বাড়বে। তাহলে ভোগের মৌলিক মনস্তাত্ত্বিক বিধি কি? আয় বাড়লে ভোগ বাড়ে, তবে আয় যে হারে বাড়ে ভোগ তার চেয়ে কম হারে বাড়ে। আয় বাড়লে ভোগও বাড়ে, সঞ্চয়ও বাড়ে। আয় বাড়লে ভোগ সঞ্চয়ের কোনোটাই কমবে না, বরং উভয়ই বাড়বে। এটাই হলো ভোগের মৌলিক মনস্তাত্ত্বিক বিধি। ভোগ অপেক্ষক কি? ভোগ অপেক্ষক জানার পূর্বে অপেক্ষক কাকে বলে সে সম্পর্কে আমাদের ধারণা আছে। অপেক্ষক কাকে বলে সেটা আমরা অনেক জায়গায় জেনেছি। অপেক্ষক, চাহিদা অপেক্ষক, যোগান অপেক্ষক, বিভিন্ন ধরনের অপেক্ষক, উৎপাদন অপেক্ষক, অনেক কিছুই আমরা জেনেছি। এখানে আমাদের ভোগ অপেক্ষক কি সেটা জানতে গেলে আমাদের অপেক্ষক কি সেটাই আমরা আগে মনে করার চেষ্টা করি। স্বাধীন চলক আর অধীন চলকের মধ্যকার গাণিতিক সম্পর্ককে অপেক্ষক বলে। তাহলে ভোগ স্বাধীন চলক না অধীন চলক? ভোগটা অধীন চলক, কারণ ভোগ অনেক বিষয়ের উপর নির্ভর করে। যেমন আয়ের উপর নির্ভর করতে পারে, ভোক্তার রুচির উপরে নির্ভর করতে পারে, তার পছন্দের উপরে নির্ভর করতে পারে, সময়ের উপরে নির্ভর করতে পারে, অনেক বিষয়ের উপরে
ভোগ নির্ভর করতে পারে। তাই ভোগ অন্যের অধীন, তাই ভোগকে বলা হচ্ছে অধীন চলক। আর ওই সমস্ত বিষয় আয়, ভোক্তার রুচি, অভ্যাস, পছন্দ ইত্যাদি স্বাধীন চলক। তাহলে ভোগ নির্ধারণ সম্পর্কিত স্বাধীন চলক এবং ভোগের মধ্যকার গাণিতিক সম্পর্ককে ভোগ অপেক্ষক বলে। যেমন সি ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই একটি ভোগ অপেক্ষক। সি ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই একটি ভোগ অপেক্ষক। এখানে সি ইকুয়াল টু কনজামশান, সিওএন, এসইউএমপি কনজামশান, ওয়াই ইকুয়াল টু ইনকাম, কনজামশন মানে ভোগ, ওয়াই হলো ইনকাম বা আয়, আর এফ ইকুয়াল টু ফাংশন, ফাংশন বা অপেক্ষকের চিহ্ন। এফ হলো ফাংশন বা অপেক্ষকের চিহ্ন। তাহলে সি ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই একটি ভোগ অপেক্ষক। সি ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই একটি ভোগ অপেক্ষক। তাহলে ভোগ অপেক্ষক কাকে বলে? ভোগ নির্ধারণ সম্পর্কিত স্বাধীন চলক এবং ভোগের মধ্যকার গাণিতিক সম্পর্ককে ভোগ অপেক্ষক বলে। ভোগ নির্ধারণ সম্পর্কিত স্বাধীন চলক এবং ভোগের মধ্যকার গাণিতিক সম্পর্ককে ভোগ অপেক্ষক বলে। ভোগ অপেক্ষককে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? ভোগ অপেক্ষককে দুই ভাগে ভাগ করা যায়। ভোগ অপেক্ষককে দুই ভাগে ভাগ করা যায়। যেমন স্বল্পকালীন ভোগ অপেক্ষক এবং দীর্ঘকালীন ভোগ অপেক্ষক। ভোগ অপেক্ষককে দুই ভাগে ভাগ করা যায়। স্বল্পকালীন ভোগ অপেক্ষক এবং দীর্ঘকালীন ভোগ অপেক্ষক। তাহলে স্বল্পকালীন ভোগ অপেক্ষক এবং দীর্ঘকালীন ভোগ অপেক্ষক। ভোগ অপেক্ষককে আমরা দুভাগে ভাগ করতে পারি। এখন এই দুইটা ভোগ অপেক্ষক সম্পর্কে আমরা যদি ধারণা দেওয়ার চেষ্টা করি। স্বল্পকালীন ভোগ অপেক্ষক কি? আমি মুছে দিচ্ছি, এই এলাকাটা ফাঁকা করে নিই। স্বল্পকালীন ভোগ অপেক্ষক আমি লিখছি একটা স্বল্পকালীন ভোগ অপেক্ষক সি ইকুয়াল টু এ প্লাস বিওয়াই। সি ইকুয়াল টু এ প্লাস বিওয়াই একটি স্বল্পকালীন ভোগ অপেক্ষক। যে ভোগ অপেক্ষকের দুটি অংশ থাকে, যে ভোগ অপেক্ষকের দুটি অংশ থাকে, মানে যে ভোগ অপেক্ষকের স্বয়ংভূত ভোগ এবং প্ররোচিত ভোগ বিদ্যমান থাকে, তাকে স্বল্পকালীন ভোগ অপেক্ষক বলে। যে ভোগ অপেক্ষকের দুটি অংশ থাকে, অর্থাৎ স্বয়ংভূত ভোগ এবং প্ররোচিত ভোগ দুটোই বিদ্যমান থাকে, তাকে স্বল্পকালীন ভোগ অপেক্ষক বলে। এই স্বল্পকালীন ভোগ অপেক্ষক, এখানে একটা অংশ থাকে স্বয়ংভূত ভোগ, আরেকটা অংশ থাকে প্ররোচিত ভোগ। তাহলে আমরা এই ভোগ অপেক্ষকটা সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। সি হলো কনজামশান, সিওএন, এসইউএমপি কনজামশান বা ভোগ। এ হলো অটোনোমাস কনজামশান, AUTONOMOUS অটোনোমাস কনজামশান। মানে স্বয়ংভূত ভোগ। স্বয়ংভূত ভোগ এটাকে আবার বলা হতে পারে ভোগ রেখার ছেদক। ভোগ রেখার ছেদক। ইন্টারসেপ্ট অফ কনজামশন কার্ভ। ইন্টারসেপ্ট অফ কনজামশন কার্ভ। ইন্টারসেপ্ট অফ কনজামশন কার্ভ। তাহলে এ হলো স্বয়ংভূত ভোগ, মানে অটোনোমাস কনজামশন বা ভোগ রেখার ছেদক বা ইন্টারসেপ্ট অফ কনজামশন কার্ভ। বিটাকে আমরা কি বলতে পারি? প্ররোচিত ভোগ। প্ররোচিত ভোগ। ইনডিউসড, INDUCED, ইনডিউসড কনজামশন।
এটাকে আমরা আরও বলতে পারি ভোগ রেখার ঢাল। ভোগ রেখার ঢাল, স্লোপ অফ কনজাম্পশন কার্ভ। এটাকে আরও বলা যেতে পারে এমপিসি, মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম, SUME, মানে প্রান্তিক ভোগ প্রবণতা। তাহলে আমরা এখান থেকে দেখলাম স্বল্পকালীন ভোগ অপেক্ষকের দুইটা অংশ থাকে, A প্লাস BI, C ইকুয়াল টু A প্লাস BI, এটাকে বলা হয় স্বয়ংভূত ভোগ, আর বিটা হলো প্ররোচিত ভোগ। A হলো স্বয়ংভূত ভোগ আর B হলো প্ররোচিত ভোগ। এখন বোঝার চেষ্টা করি স্বয়ংভূত ভোগটা কি। তোমরা যারা পড়ালেখা করছো তারা বেশিরভাগই বাড়ি থেকে, বাবার কাছ থেকে পড়ালেখার খরচ নিয়ে শহরে থাকো। যেমন তোমাকে একটা ছাত্রাবাসে বা মেসে থাকতে হয়, সেখানে থাকা খাওয়ার খরচ সহ পড়ার সমস্ত খরচ তুমি বাড়ি থেকে নিয়ে থাকো। তুমি আয় করো না, কিন্তু তোমার খাওয়া কখনো থেমে নাই। তোমার ইনকাম শূন্য, আয় শূন্য, এই অবস্থায় তোমার ভোগ কিন্তু চলতে থাকে। আয় শূন্য অবস্থায় যে ভোগ তাকে বলা হয় স্বয়ংভূত ভোগ। যেমন বাবার হোটেল, ইনকাম না থাকলেও খাওয়া যায়, এটা হলো বাবার হোটেল, এটা হলো স্বয়ংভূত ভোগ। আর প্ররোচিত ভোগটা কি? প্ররোচনা দেওয়া বা উৎসাহিত করা, নিরুৎসাহিত করা, এই ধরনের ভোগ, প্ররোচনা দেওয়া। তাহলে প্ররোচিত ভোগ শব্দের অর্থ কি? এর পাশে একটা অয় আছে, মানে আয়। আয় দ্বারা যে ভোগ প্রভাবিত হয়। মনে করো তুমি শহরে থাকো পড়ার উদ্দেশ্যে, বাবা তোমার পড়ালেখার খরচ পাঠান, তোমার খাওয়া দাওয়ার খরচ পাঠান, কিন্তু বন্ধুবান্ধবদের আড্ডায় তোমার অতিরিক্ত খরচ হয়, সেই স্বাচ্ছন্দ্য সেই পয়সা থেকে আসে না। তাই তুমি বাড়তি স্বাচ্ছন্দ্যের জন্য বন্ধুবান্ধবদের আড্ডায় নিজেকে যাতে ছোট হতে না হয়, সেই জন্য তুমি কয়েকটা টিউশন করে থাকো, যা দ্বারা তুমি সেই আড্ডাটাও সঠিকভাবে দিতে পারো। একই সাথে উদ্বৃত্ত সেই টাকার কিছু অংশ হয়তো তোমার টিউশন ফিসের কিছু অংশ উদ্বৃত্ত থেকে যায়, এবং কয়েক মাস পরে দেখা যায় কি তোমার কাছে হয়তো 10 থেকে 15,000 টাকা জমা হয়ে গেছে। তখন ওই টাকাটা তোমাকে পেছন দিক থেকে ধাক্কা দেয় যে তুই একটা অ্যান্ড্রয়েড সেট কেন বা অন্য কিছু। এই যে টাকা, এই যে অয় পেছন থেকে তোমাকে যে ধাক্কাটা দিচ্ছে, সেই ধাক্কাটা হলো বি, মানে প্ররোচনা দেওয়া। তোমার আয় তোমাকে কিভাবে প্রভাবিত করে বা প্ররোচনা দেয়, সেটাই হলো প্ররোচিত ভোগ, যেটাকে আমরা বি দ্বারা প্রকাশ করি। মানে প্ররোচিত ভোগ, বা এটাকে ভোগ রেখার ঢাল বলে। আবার এটাকে আমরা বলি এমপিসি, মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম, মানে প্রান্তিক ভোগ প্রবণতা। অতিরিক্ত 1 একক আয় একজন ভোক্তাকে ভোগে যতটুকু প্রভাবিত করে, অতিরিক্ত একক আয় একজন ভোক্তাকে ভোগে যতটুকু প্রভাবিত করে তাকে প্রান্তিক ভোগ প্রবণতা বলে। তাহলে আমরা দেখতে পেলাম কি স্বল্পকালীন ভোগ অপেক্ষকের দুইটা অংশ থাকে, একটা স্বয়ংভূত ভোগ, একটা প্ররোচিত ভোগ। স্বয়ংভূত ভোগ হলো বাবার হোটেলে ফ্রি খাওয়া, মানে আয় না করে খাওয়া। আর প্ররোচিত ভোগ হলো তোমার আয় তোমাকে কতটুকু ভোগে উৎসাহিত করে, সেটাই হলো প্ররোচিত ভোগ।
আর দীর্ঘকালীন ভোগ অপেক্ষকে আমাদের এরকম দুইটা অংশ থাকে না। দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের একটি মাত্র অংশ থাকে, সেটা হলো সি ইকুয়াল টু বিওয়াই। সি ইকুয়াল টু বিওয়াই। শুধুমাত্র প্ররোচিত ভোগটা থাকে, বাবার হোটেল তখন থাকে না। কারণ কি, বাবা মা সন্তান সন্ততিকে আদর যত্ন করে বড় করে তোলেন, তাদের পড়ালেখা শেখান, একসময় তারা বৃদ্ধ হয়ে যান। পড়ালেখা শেখায় সন্তানদের বড় করানোর পরে তারা একসময় আশা করে সন্তান সংসার দেখাশোনা করবে, তাদের বৃদ্ধ বয়সে তাদেরকে ভরণ পোষণ করবে। কিন্তু দেখা যায় কি, অনেক ক্ষেত্রে সন্তানরা সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে পড়ে, তারা নিজেকে এস্টাবলিশ করতে পারে না। তাই বাবা মা যখন অনেক আশা করে পড়ালেখা শিখান, তখন হয়তো ভাবেন যে ছেলেটা বা মেয়েটা পড়ালেখা শিখে চাকরি বাকরি করবে, সংসার দেখাশুনো করবে। কিন্তু কোনো এক পর্যায়ে তারা যখন বৃদ্ধ হয়ে পড়েন, হয়তো সে চাকরি পায় না, অনেক আক্ষেপ করে হয়তো তখন তাদেরকে বলতে হয় যে এতদিন তোরকে খাওয়ায় পড়ায় পড়ালেখা শিখিয়ে বড় করলাম, এখন তুই নিজে আয় ইনকাম করে খা, আমরা আর খাওয়াতে পারবো না। অর্থাৎ বাবার হোটেল বন্ধ হয়ে গেল, থাকলো শুধু নিজের আয়ের পাশে ভোগ। তুমি যদি আয় করতে পারো তাহলে ভোগ, মানে তোমার হোটেল চলবে, তোমার নিজের হোটেল চলবে, অন্যথায় চলবে না। মানে আয় দ্বারা যে ভোগ প্রভাবিত হয় সেটা হলো সেই ভোগ অপেক্ষককে আমরা বলবো দীর্ঘকালীন ভোগ অপেক্ষক। দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের একটা মাত্র অংশ থাকে, সেখানে থাকে শুধুমাত্র প্ররোচিত ভোগ। তাহলে এখান থেকে আমরা দেখলাম কি, স্বল্পকালীন ভোগ অপেক্ষকের দুইটা অংশ আর দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের একটা অংশ। সেখানে আয় করলে খাওয়া আছে, আয় না করলে সেখানে ভোগ নাই। তাই যে ভোগ অপেক্ষক শুধু আয় দ্বারা প্রভাবিত হয় তাকে দীর্ঘকালীন ভোগ অপেক্ষক বলে। এই ভোগ অপেক্ষকে একটি মাত্র অংশ থাকে, সেটা হলো প্ররোচিত ভোগ। এবার এখান থেকে আমরা আরও দুইটা বিষয় দেখি। এপিসি, এভারেজ প্রোপেনসিটি টু কনজিউম। এভারেজ প্রোপেনসিটি টু কনজিউম, মানে গড় ভোগ প্রবণতা। গড় ভোগ প্রবণতা। আর একটা আমরা এখানে লিখে রেখেছি আগেই, এমপিসি, মার্জিনাল প্রোপেনসিটি টু কনজিউম, মানে প্রান্তিক ভোগ প্রবণতা। গড় ভোগ প্রবণতা এপিসি ইকুয়াল টু সি বাই ওয়াই। মোট ভোগকে আয়ের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় ভোগ প্রবণতা এপিসি পাওয়া যায়। মোট ভোগকে আয়ের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় ভোগ প্রবণতা এপিসি পাওয়া যায়। আর প্রান্তিক ভোগ প্রবণতার সংজ্ঞাটা আগেই বলা হয়েছে যে অতিরিক্ত একক আয় একজন ভোক্তাকে ভোগে যতটুকু প্রভাবিত করে তাকে প্রান্তিক ভোগ প্রবণতা বলে। আমরা ভোগ সম্পর্কে একটু হলেও ধারণা পেলাম। প্রথমেই বললাম ভোগ কাকে বলে। কোনো বস্তুর উপযোগকে যদি ব্যবহারের মাধ্যমে নিঃশেষ করা হয় তখন তাকে ভোগ বলে। কোনো বস্তুর মধ্যে মানুষের অভাব মেটানোর যে গুণ বা ক্ষমতা থাকে তাকে উপযোগ বলে, আর এই উপযোগটাকে যখন আমরা ব্যবহারের মাধ্যমে নিঃশেষ করি তখন তাকে ভোগ বলে। ভোগ অপেক্ষক কাকে বলে? তার আগে আমরা বললাম ভোগের মৌলিক মনস্তাত্ত্বিক বিধি। ভোগের মৌলিক মনস্তাত্ত্বিক বিধিটা কি? যে আয় বাড়লে ভোগ বাড়ে, তবে আয় যে হারে বাড়ে ভোগ তার চেয়ে কম হারে বাড়ে। আয় বাড়লে ভোগও বাড়ে, সঞ্চয়ও বাড়ে। আয় বাড়লে ভোগ সঞ্চয় কোনোটাই কমবে না, বরং উভয়ই বৃদ্ধি পাবে। এগুলাই হলো ভোগের মৌলিক মনস্তাত্ত্বিক বিধি বা কেইন্সীয় বিধি। তারপরে আসছে কি, ভোগ অপেক্ষক কি? ভোগ নির্ধারণ সম্পর্কিত স্বাধীন চলক আর ভোগের মধ্যকার গাণিতিক সম্পর্ককে ভোগ অপেক্ষক বলে। যেমন সি ইকুয়াল টু ফাংশন অফ আই আমরা লিখেছিলাম, ওটি একটি ভোগ অপেক্ষক। আবার ভোগ অপেক্ষককে কয় ভাগে ভাগ করলাম? ভোগ অপেক্ষককে আমরা দুভাগে ভাগ করলাম, একটা স্বল্পকালীন ভোগ অপেক্ষক আর একটা দীর্ঘকালীন ভোগ অপেক্ষক। স্বল্পকালীন ভোগ অপেক্ষকের আবার দুইটা অংশ, একটা স্বয়ংভূত ভোগ আর একটা প্ররোচিত ভোগ। স্বয়ংভূত ভোগ মানে আয়শূন্য অবস্থায় যে ভোগ, মানে
যখন আমরা ছোট থাকি বা আমরা উপার্জনক্ষম না থাকি তখন বাবা মার হোটেলে আমাদের খাওয়া পরা চলে, এটাই হলো স্বয়ংভূত ভোগ। মানে আয়শূন্য অবস্থায় যে ভোগ সেটা স্বয়ংভূত ভোগ, আর যে ভোগ আয় দ্বারা প্রভাবিত হয় সেটাকে বলে প্ররোচিত ভোগ। স্বল্পকালীন ভোগ অপেক্ষকের এই দুইটা অংশ, আর দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের শুধুমাত্র প্ররোচিত ভোগ বিদ্যমান থাকে। এরপরে আমরা দেখলাম এপিসি। মোট ভোগকে আয়ের পরিমাণ দ্বারা ভাগ করলে পাওয়া যায় গড় ভোগ প্রবণতা বা এপিসি। আর প্রান্তিক ভোগ প্রবণতা বা এমপিসি হলো অতিরিক্ত এক একক আয় একজন ভোক্তাকে ভোগে যতটুকু প্রভাবিত করে তাকে প্রান্তিক ভোগ প্রবণতা বা এমপিসি বলে। আজ আমরা সামগ্রিক আয় ব্যয় অর্থাৎ নবম অধ্যায়ের একটা অংশ, সামগ্রিক আয় ব্যয়ের একটা উপাদান হিসাবে ভোগ আলোচনা করলাম। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজ এ পর্যন্তই।